নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে আমরা নিদারুণ আর্থিক কষ্টে ভুগছি। আমরা রোজ অনুষ্ঠান আনতে পারছি না, চেষ্টা করছি প্রতিদিনই আনার, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। এত বড় খরচ, এত বড় ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার, সেটি কিন্তু যা ইউটিউব থেকে রেভিনিউ পাচ্ছি তাতে আমরা চালাতে পারছি না। অনেকেই আমাদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াচ্ছেন। যারা দাঁড়াতে চান এখনও, তারা নিচের নাম্বারটি 9830075869 নাম্বারে টেলিফোন করে জেনে নিতে পারেন কিভাবে আমাদের পাশে আপনারা থাকতে পারেন। তবে অনেকেই ইতিমধ্যে দাঁড়িয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। শুরু করি আজকের এপিসোডটি। মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটি ঘোষণা করেছেন যে যারা দুর্নীতির সাথে যুক্ত, রাজনীতিবিদ, পুলিশ অফিসার বা অন্যায়ের সাথে যুক্ত, তাদের সাথে তাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য, তাদের বিরুদ্ধে নালিশ জানানোর জন্য তিনি একটি টোল ফ্রি নাম্বার আনছেন, তাতে মিসড কল দিয়ে অভিযোগ জানানো যাবে। এরকম একটি নাম্বার আগেও ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারও ছিল, ইমেল আইডিও ছিল, কিন্তু সেটি প্রথম 6-8 মাস ভালো কাজ করার পর হঠাৎ সেটি কিন্তু ঠান্ডা হয়ে যায়। তারপর দিদিকে বলো বলে একটি নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটিতেও ফোন করে কাজ কতটা হয়েছে আমরা জানি না, তবে বহু ক্ষেত্রে কাজের এফেক্ট দেখা গেছে। এইরকমই একটি গ্রিভান্স সেল, এরকম একটি নাম্বার মমতা বন্দ্যোপাধ্যায় আনতে চলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে জানিয়েছেন যে এই নাম্বারে টেলিফোন করলে আগামী 2 মাসের মধ্যে সেটি লঞ্চ হবে, তার নামও ঠিক হবে পরে। যদি অভিযোগ জানানো যায়, সংশ্লিষ্ট অফিসার বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এটা বলেছেন, রাজ্যবাসী উৎফুল্ল, রাজ্যবাসী তার উপর আস্থা রাখেন, সব ঠিক আছে। কিন্তু এই যে দিদিকে বলো কর্মসূচিতে যে প্রচুর অভিযোগ গিয়েছে, তার কতটা কিনারা হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন আছে। সব অভিযোগের কিনারা হয়নি, সব অভিযোগ সমাধান করা যায়নি। যদিও একটি রাজ্য সরকারের পক্ষে 10 কোটি 10.5 কোটির মানে যে মানুষ যে রাজ্যে থাকেন, তাদের সকলের সমস্যা সম্ভব নয় পূরণ করা, কিন্তু বহু ক্ষেত্রেই কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখানে যে পদ্ধতিটি ব্যবহার করা হতে চলেছে সেটি সম্ভবত, আপনি ওই নাম্বারে ফোন করলেন, মিস কল দিলেন, আপনার কাছে ফোন ব্যাক এলো, ফোন করলো তারা, ফোন করে তারা অভিযোগ জানলো। নিশ্চয়ই যারা অভিযোগ জানবেন তারা কল সেন্টারের কর্মী, তারা নোট নেবে, নোট নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেবে, এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর পর সেই দপ্তর পুলিশকে বা সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেবে যে তারা তদন্ত করে দেখুক, এবং তদন্ত করে দেখার পর তারা রিপোর্ট দিক, তারপরে ব্যবস্থা হবে। অত্যন্ত স্বচ্ছ সুন্দর ব্যবস্থা, কিন্তু এই ব্যবস্থাতে গতি কতটা থাকবে সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আবার ওই পুরনো দিনের মতন 6 মাস পরে আবার সব ঠান্ডা হয়ে যাবে না তো? প্রশ্ন ওঠে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছেই খবর চলে যাবে না তো যে আপনি অভিযোগ করেছিলেন? এরকম কিন্তু বহু ক্ষেত্রে জানা গিয়েছে, যারা অভিযোগ করছেন সেই অভিযোগকারীর নাম অভিযুক্তের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ থানায় আপনি রিপোর্ট করলেন কারুর নামে যে আমাকে ওই ভদ্রলোক উত্ত্যক্ত করছে বা আপনার উপর অত্যাচার করছে, সেই ভদ্রলোকের কাছে আপনার নামটি চলে গেল, তাহলে কি হবে? এবং এই পুরো সিস্টেমটাকে মনিটর করার জন্য এই গ্রিভান্স সেল সঠিকভাবে কাজ করছে কিনা সেটি দেখার জন্য অন্য কোনো সংস্থা কি নিয়োজিত হবে? অর্থাৎ মানে যারা সামলাবেন এই ব্যাপারটাকে, তাদেরকে নিয়ন্ত্রণ করবে কারা, তাদের উপর নজরদারি করবে কারা? মুখ্যমন্ত্রীর পক্ষে তো নিশ্চয়ই টেলিফোন ধরে ধরে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু যারা টেলিফোন ধরবেন তারা যে রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরকে পাঠাবেনই, এর নিশ্চয়তা করতে হবে। শুধু তাই না, সংশ্লিষ্ট দপ্তরকে পাঠানোর পর অ্যাকশন টেকেন রিপোর্ট, সেটা কি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে? এবং যদি পাঠানো হয় তাহলে তার স্যাটিসফ্যাক্টরি উত্তর মুখ্যমন্ত্রী নিশ্চয়ই প্রতি মাসে বৈঠক করে দেবেন সাংবাদিকদের কাছে। শুধু আমরা এখানেই শান্ত হতে চাইছি না, যে যাদের নামে অভিযোগ, ধরুন আপনার পাশের বাড়িতে পাশে একটি ফ্ল্যাট হচ্ছে, বহুতল হচ্ছে, সেই বহুতলটি কিন্তু তৈরি হচ্ছে বেআইনিভাবে, আপনি দেখতে পাচ্ছেন। সাধারণত একটি নির্দিষ্ট তলা থাকে নিয়ম অনুযায়ী, কোথাও 4 তলা, কোথাও 5 তলা, কোথাও 6 তলা, কিন্তু আপনি দেখলেন সেগুলো মানে লঙ্ঘন করে আরও এক্সট্রা অতিরিক্ত 1টা তলা বা 2টো তলা তৈরি করা হচ্ছে স্থানীয় কাউন্সিলরদের যোগসাযোগে। আপনি কাকে অভিযোগ জানাবেন? যাকে অভিযোগ জানাবেন তার কাছে যখন খবর আসবে যে তোমার নামে এরকম অভিযোগ পড়েছে, আপনার নামটা সেই কাউন্সিলর বা সেই প্রমোটারের কাছে চলে যাবে না তো? এবং চলে গেলেও শুধু প্রমোটারকে কিছু ফাইন করে সেইটাকে মিটিয়ে নেওয়া হবে না তো? নাকি
সেই অতিরিক্ত তলাগুলোকে ভেঙে ফেলা হবে। এ তো আমি একটা উদাহরণ দিলাম, এরকমভাবে অজস্র উদাহরণ আছে। অনেকেই বলবেন রাস্তাঘাট ভাঙাচোরা, কোথাও ড্রেন নেই, কোথাও জল নেই, কোথাও লাইট নেই, এইগুলো অভিযোগ যাবে। এইগুলো যদি অভিযোগ না যায়, শুধুমাত্র করাপশনের বিরুদ্ধে যদি অভিযোগ যায় এবং রাজ্য সরকার যদি কড়া হাতে সেগুলো মোকাবিলা করে, নিশ্চয়ই আগামী দিনে সুফল পাবে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গবাসী সুশাসন পেয়েছে, উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলায়, এটা বিরোধীরাও স্বীকার করেন। রাস্তাঘাট, আলো, জল ইত্যাদি হয়েছে, অস্বীকার করে কেউ করতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি অসংখ্য প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের পাশে আছেন, নিশ্চিতভাবে আছেন। কিন্তু তার পাশাপাশি তার রাজনৈতিক দল, তার দলের মধ্যে যে ভুইফোড় নেতারা পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছেন, যাদের প্রশ্রয়ে প্রমোটার বা ইমারতি দ্রব্যের ব্যবসায়ী বা লোহা ব্যবসায়ীরা ফুলে ফেপে বিশাল বড় ক্ষমতাশালী হয়ে উঠে তারা নেতা হয়ে বসেছেন। ব্যবসায়ীরা যখন নেতা হয়ে ওঠেন, তখন কিন্তু আশঙ্কার কালো মেঘ দেখা দেয়। তৃণমূল সরকারের মানে সমালোচনা করার মতন জায়গা নেই, কিন্তু তৃণমূল দলের সমালোচনা করার অবশ্যই অবকাশ আছে। বহু জায়গায় বড় বড় ব্যবসায়ীরা, প্রমোটারেরা, লোহার যারা কালোয়ার বা ইমারতি দ্রব্যের ব্যবসা করে, তারা কিন্তু দলের নেতা হয়ে বসেছেন। যে মানুষগুলো মিটিং মিছিলে একদম শেষের সারিতে থাকে, মঞ্চে যাদের তোলা হয় না, যারা কখনো উত্তরীয় পায়নি, বুকে একটা ব্যাজ পরে সম্মানিত হয়নি, সেই মানুষগুলো কিন্তু অন্ধকারেই তলিয়ে যাচ্ছে তৃণমূলে। যে মানুষগুলো প্রকৃতভাবে তৃণমূল কংগ্রেসটা করে এসেছেন, তারা কিন্তু পিছিয়ে পড়ছেন ক্রমশ। এই খবর কি দলনেত্রীর কাছে আছে? বরং যারা প্রমোটিং করেন, যারা অর্থনৈতিকভাবে বিত্তশালী, তারাই ফুলে ফেপে উঠেছে। আপনারা দেখবেন নেতাদের গাড়ির ড্যাশবোর্ডে অসংখ্য ব্যাজ সাজানো থাকে। এই নেতারা কারা? তারা কি মানে চাকরি বাকরি করে গাড়ি করেছেন? মানে চাকরি বাকরি করলে তো তার আয় ব্যয়ের হিসেব পাওয়া যায় সঠিকভাবে, নাকি ব্যবসায়ীরাই নেতা হয়ে বসেছেন? এ নিয়ে কিন্তু দলনেত্রী ভাবার সময় এসেছে, দলকে শুদ্ধিকরণ করার সময় এসেছে। কারণ তারা 220টি আসনের অধিকারী। এই সময় যদি তিনি দলকে শোধরাতে না পারেন, দলের শুদ্ধিকরণ ঘটাতে না পারেন, আগামী দিনে কিন্তু আর পারবেন না। দলটি কিন্তু বেনো জলের মতন ভেসে যাবে, যেভাবে ভেসে গিয়েছে জাতীয় কংগ্রেস, যেভাবে ভেসে গিয়েছে বামফ্রন্ট। দলকে যদি মজবুত করতে হয়, এই মুহূর্তেই করতে হবে। তাতে 10টা 15টা বিধায়ক যদি চলে যায়, যাক না, যাবে আর কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বুঝতে হবে। 2-5টা জেলা সভাপতিরা যদি দলত্যাগ করুক না, কিচ্ছু এসে যায় না। 2026 পর্যন্ত তাদের কেউ টালাতে পারবে না। মানুষের সমর্থন আছে তৃণমূলের প্রতি, কিন্তু নেতাদের প্রতি নেই। এটা দলনেত্রীকে মনে রাখতেই হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।